কন্ট্যাক্ট ম্যারেজ নিয়ে কন্টেন্ট বানাইতে অনেকে রিকোয়েস্ট করেছেন, তাই এই টপিক নিয়ে কথা বলছি। আমার ইচ্ছে ছিল না এরকম সিনেমা নিয়ে কথা বলার, কারণ এই ধরনের সিনেমা নিয়ে কথা বলা অনেকটা এই ধরনের সিনেমার প্রমোশনই করানো। সো আমি অনেক সিনেমা নিয়ে কথা বলি না, যেই সিনেমা একেবারে সিনেমার কাতারেই পড়ে না, যেই সিনেমা সিনেমার মান হয় না, মান সম্মত হয় না, সেই সিনেমা নিয়ে আমি মোটামুটি এড়িয়ে যাই। সেই সিনেমা নিয়ে কথা বলে আসলে লাভ নেই, সেগুলো আসলে সিনেমার কাতারেই পড়ে না। সো সেগুলো নিয়ে কেন কথা বলবো? সো কন্ট্যাক্ট ম্যারেজও ওরকমই একটা বিষয় ছিল যেটা নিয়ে আমি কথা বলতে চাইনি। তারপরেও একটা কন্টেন্ট বোধহয় বানিয়েছিলাম, যেটা না বানালেই নয়, যে অমিত অমর সানিকে নিয়ে যে আহ, একটা আহ, ঝামেলা তৈরি হয়েছে, একটা তর্ক বিতর্ক সেশন জন্ম নিয়েছে, সেটা নিয়ে একটু কথা বলেছিলাম একটা কন্টেন্টে। তবে একটা সুখবর নিয়ে আজকের কন্টেন্টটা শুরু করতে চাই, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট ম্যারেজের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড, এবং সেই নিষেধাজ্ঞা জারি করেছে কার অভিযোগের ভিত্তিতে সেটা কি জানেন? এই সিনেমাটা নিয়ে ওমর সানিও বলছিল এটা নাটক, মৌসুমীও অডিও কলে বলছে এটা নাটক, কিন্তু তারা কেউ কিন্তু তথ্য মন্ত্রণালয়ে এটা নিয়ে কোনো অভিযোগ দেয় নাই। তারা মুখে মুখে এসব বলছিল। এই সিনেমা নিয়ে অভিযোগ দায়ের করেছে তথ্য মন্ত্রণালয়ে জেবা জান্নাত। হ্যাঁ, ছোট পর্দার একজন অভিনেত্রী জেবা জান্নাত। তার একটা পোস্টার, তার একটা ছবি সিনেমার প্রচারে পোস্টারে ব্যবহার করা হয়েছিল। যেহেতু জেবা জান্নাত কন্ট্রাক্ট ম্যারেজ নামে কোনো সিনেমায় সে চুক্তিবদ্ধ হয় নাই, যেহেতু সে কন্ট্রাক্ট ম্যারেজ নামে কোনো সিনেমায় সে অভিনয় করে নাই, তার ছবি বিনা অনুমতিতে হাসান জাহাঙ্গীর কেন ব্যবহার করেছে তাই সে চটে গেছে। সুন্দরী মেয়ে ভাই, তথ্য মন্ত্রণালয়ে দিয়েছে অভিযোগ ঢুকে। এখন তথ্য মন্ত্রণালয় জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে কন্ট্রাক্ট ম্যারেজের প্রদর্শনী স্থগিত করেছে। কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা যখন তারা সেন্সর দিয়েছে, তখন তারা কি দেখে এই সিনেমাটা সেন্সর দিয়েছে? এখন প্রশ্ন ওঠে যে সেন্সর বোর্ডে যারা বসে আছেন সিনেমা সেন্সর করবার জন্য, তাদের যোগ্যতা নিয়ে তারা যেই যেই ধরনের সিনেমা সেন্সর করে বের করে দিচ্ছে, সেই সব সিনেমা কেন তারা সেন্সর করে বের করে দিচ্ছে? তাদের কি যোগ্যতা নাই? যোগ্যতার বেসিসেই তো তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, তারা যোগ্যতার বেসিসে তো ওই সিটে যেয়ে বসে। তারপরেও এইসব সিনেমা কিভাবে আসে? তাহলে ডাল মে কুছ কালা হে। সেই কালাটা হচ্ছে সেই সেন্সর বোর্ডে বসেও কিন্তু ঘুষ খাওয়ার একটা বিষয় আছে। নির্দিষ্ট কয়েক জায়গায় টাকা পয়সা ঢুকে গেলেই সেন্সর থেকে ছবি বেরিয়ে আসে। আর সেন্সর থেকে ছবি বেরিয়ে আসা মানে, দেখেন, একজন যে সেন্সর বোর্ডের সদস্য সে কিন্তু পার ডে, প্রতিদিন 5,000 টাকা রেমুনারেশন পাচ্ছে সিনেমা সেন্সর করবার জন্য, সম্ভবত প্রতি সিনেমা অথবা প্রতিদিন। তার উপরে যদি তার পকেটে আরো 50,000 বা 1 লাখ ঢুকিয়ে দেওয়া হয়, বা 20,000ও যদি ঢুকাই দেওয়া হয়, সেই টাকার বিনিময়ে যদি সে ছবি ছেড়ে দেয়, তাহলে এরকম মানহীন সিনেমা সেন্সরে ছাড়পত্র পেয়ে যাবে। আমি বলছি না তারা ঘুষ খেয়ে সিনেমাটা ছেড়েছে। যদি তারা ঘুষ না খেয়ে সিনেমাটা ছেড়ে থাকে, তাহলে তাদের মগজ নিয়ে প্রশ্ন উঠে যায় যে তাদের মগজে আসলে কি আছে, কোন বেসিসে তারা সেন্সর বোর্ডে এখনো বসে আছে। যেহেতু তারা এই সেন্সর কন্ট্রাক্ট মেরে সিনেমাটা, এটাকে আসলে বিভিন্ন নাটক থেকে কাট পিস করে একটা সিনেমা সে দাঁড় করাইছে। অতীতে তার এরকম অনেক রেকর্ড আছে, তার নাটক সে তার মতো করে সে একটা কিছু করে, যেটা ইউটিউবে চালাইতে পারে বা কয়েকটা বেসরকারি টেলিভিশন চ্যানেল চালাইতে পারে। কিন্তু সিনেমা হিসেবে সিনেমা হলে যা ইচ্ছা তাই ছাইড়ে দিবে, চলচ্চিত্র সেন্সর বোর্ডের মাধ্যমে বেরিয়ে আসবে, এটা কিন্তু বেশি বেশি। এই যে 2.5 ঘন্টার একটা অত্যাচার করতে চাইছিল চলচ্চিত্র মানে বা সিনেমা নিয়ে মানুষের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হইতো এই সিনেমা দেখার পরে, অনেকে হয়তো সিনেমা দেখাই ছেড়ে দিত। এরকম অনেক ঘটনা আছে, একটা বাজে সিনেমা এক্সপিরিয়েন্স করার পরে অনেকের এরকম মনোভাব হয় যে বাংলাদেশের সিনেমা বোধহয় এরকমই, বাংলাদেশের সিনেমা আর দেখা যাবে না। মানে এই লোকটার তো ওয়ার্ল্ড ওয়াইড এটা রিলিজ দেওয়ার প্ল্যান ছিল। হ্যাঁ, বাংলাদেশের সেন্সরে এটা আটকায় দিছে, ঠিক আছে। এখন সে কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড, তাকে আটকানোর কোনো অপশন নেই।
তবে ওয়ার্ল্ড ওয়াইড সে যেটা চালাবে আগে তো বাংলাদেশের তার একটা অনুমোদন লাগবে, একটা স্বীকৃতি লাগবে যে বাংলাদেশে এটা সিনেমা হিসেবে চলছে, তাই ওয়ার্ল্ড ওয়াইড এটা চালাবে। তবে ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয় সেটা হচ্ছে যে তারা সিনেমা হলটাকে ভাড়া নেয়, ভাড়া নিয়ে তাদের মতো করে একটা সিনেমা তারাই টিকিট বিক্রি করে চালায়। এই প্রসেসে হাসান জাহাঙ্গীর হয়তো বিভিন্ন দেশে বা তার যে কয়েকটা দেশে লোকজন আছে তাদেরকে দিয়ে এই সিনেমা লস হোক লাভ হোক সিনেমাটা উঠাইলো ভালো, এবং এটারও আলাদা একটা বিজনেস আছে। যেহেতু এই সিনেমাটা আমেরিকাতে সিনেমা হিসেবে শুট করছে, সিনেমা হিসেবে এটা, এই ব্যবসাটার কথা আমি আগেও একবার বলেছি আমার কন্টেন্টে। আপনাদের কাজী মারুফ সাহেবের গ্রিন কার্ডের কথা নিশ্চয়ই মনে আছে। গ্রিন কার্ড সিনেমার বানাইতে কাজী মারুফের যে যা খরচ হয়েছে তার চেয়ে বেশি সে ইনকাম করছে আমেরিকার ফিল্ম ফ্যাটার্নিটি থেকে। আমেরিকার ফিল্ম ফ্যাটার্নিটি তাদের দেশে কোনো সিনেমার শুটিং করলে তারা কিন্তু অনুদান অনুদান দেয়, অনুদান বা সাবসিডি দেয়। সেই সাবসিডির অ্যামাউন্টটা কিন্তু অনেক। তাদের বিভিন্ন টেকনিশিয়ানস, বিভিন্ন লোকেশনস, বিভিন্ন সরকারি দপ্তর হাবিজাবি এগুলো ব্যবহার করলে তারা একটা স্পেশাল সার্টিফিকেট দেয় যে এই সিনেমায় এইগুলো ব্যবহার হয়েছে, এবং ওই সার্টিফিকেটটা স্ক্রিনে উঠে। আপনারা গ্রিন কার্ড সিনেমাটার ট্রেলার যদি কারো কাছে থেকে থাকে আপনারা দেখবেন যে কিছু লোগো আছে ওই সিনেমায় আমেরিকান ফিল্ম ফ্যাটার্নিটির। সো সেই জায়গা থেকে কাজী মারুফ কিন্তু একটা বিগ অ্যামাউন্ট অফ মানি পেয়ে গেছে, মানে সে কিন্তু লস করে নাই গ্রিন কার্ড চালায়া বানায়। গ্রিন কার্ড বানায় তার যা ব্যয় হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি সে প্রফিট করছে বিভিন্নভাবে। এই কারণেই সে বাংলাদেশের সিনেমাটা একদিন চালাইছে, হয় ওয়াশ আউট হয়েছে অথবা সে একদিন চালাইছে। বাংলাদেশে কিন্তু একদিনের বেশি চলে নাই, বা একটা শোর বেশি চলে নাই গ্রিন কার্ড। তো ঠিক ওই টাইপেরই কিন্তু গ্রিন কার্ডের যে মান ছিল তার চাইতে আরো নিম্নমানের হয়েছে যদিও ম্যারেজ কন্ট্রাক্ট ম্যারেজ, কারণ গ্রিন কার্ড তো তাও পুরাটারই একটা আমেরিকায় শুট ছিল, পুরাটারই একটা কনসেপ্ট ছিল যে না তার আগে থেকেই রেডি ছিল যে তারা এটা একটা ফিল্ম হিসেবে ট্রিট করবে। কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজ তো আগে একটা নাটক ছিল, তারপরে টেলিফিল্ম হলো, তারপরে ওয়েব সিরিজ হলো, তারপরে ফিল্ম হলো। মানে একটু একটু করে জোড়াতালি দিতে দিতে ওটারে তার মনে হলো এটা ফিল্ম, বাস সে ফিল্ম হিসেবে রিলিজ করে দিল, হয়ে গেল কন্ট্রাক্ট ম্যারেজ। এই শুক্রবারে রিলিজ হওয়ার কথা ছিল ওটা আগামীকালকে, কিন্তু তারা এটা এখন আর রিলিজ করতে পারবে না, তথ্য মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই হাসান জাহাঙ্গীর সাহেব কিন্তু একটা থ্রেড ছিল যে যদি তার সিনেমা আটকে যায়, যদি তার সিনেমা সে চালাতে না পারে, সে নাকি ৩ কোটি টাকা খরচ করেছে, সেই ৩ কোটি টাকার এগেনস্টে ৬ কোটি টাকার মানহানির মামলা বা ক্ষতিপূরণ মামলা সে দিবে ওমর সানির বিরুদ্ধে। কিন্তু মামলাটি কি এখন ওমর সানির বিরুদ্ধে দেয়া খাটে, কারণ ওমর সানি তো এখানে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করা নয়, অভিযোগ তো করেছে জেবা জান্নাত। তাইলে এই মামলাটি কি এখন হাসান জাহাঙ্গীর জেবা জান্নাতের বিরুদ্ধে দেবে? আর জেবা জান্নাত কি বসে থাকবে? জেবা জান্নাত তো তখন সকল প্রুফ নিয়ে যায় কোর্টে হাজির হবে যে এই দেখেন এই করছে, উল্টা সে আমার মানহানি করছে, এখন তাকে ক্ষতিপূরণ দিতে বলে। তার মানে হাসিন জাহাঙ্গীর কিন্তু ফাইসা যাবে, মামলা করলেই সে ফাইসা যাবে। সে বেসিক্যালি একটু আলোচনায় আসার জন্য এই ধরনের কথাগুলো তার বলছে, এবং সে আলোচনায় আসছে, তার কাজ কিন্তু হয়ে গেছে। আমরা সবাই কন্ট্রাক্ট ম্যারেজ দিয়ে এত আলোচনা করেছি যে হাসান জাহাঙ্গীর একটা ক্ষমা, এটা মানুষ চিনে ফেলছে, এটা হাসান জাহাঙ্গীর। তবে এটা একটা তার নেগেটিভ প্রচারণা হয়েছে, একটা সিল পড়ে গেল তার গায়ে, নেগেটিভ সিল। হাসান জাহাঙ্গীরকে দেখলেই মানুষ এখন দূর থেকে একটা মুচকি হাসি দিবে, যে মুচকি হাসি এটা কিন্তু সম্মানের না, সেই মুচকি হাসিটা তাচ্ছিল্যের, সেই মুচকি হাসিটা অবহেলার, সেই মুচকি হাসিটা করুণার, যে এই লোকটা এই করে বেড়ায়। তার সিনেমা মানে আমি এর আগেও বলছি যে হাসান জাহাঙ্গীর ইজ বেসিক্যালি জুনিয়র ভার্সন অফ অনন্ত জলিল। অনন্ত জলিল তার ওয়াইফকে নেয় তার সিনেমায়, হাসান জাহাঙ্গীর তার ওয়াইফকে আনে না সিনেমায়, এটুকুই তার পার্থক্য। আর দুজনই তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে সিনেমার মধ্যে কথা বলে, দুজনেরই কথাবার্তার কোনো ধরন নাই, বাচনভঙ্গির কোনো প্রমিত বাংলার কোনো উচ্চারণ নাই, শব্দ কোনো চয়ন নেই। আহ, একজন হিরো হওয়ার জন্য বা প্রধান চরিত্র করবার জন্য যে ফিজিক্যাল ফিটনেস লাগে সেটাও নাই। এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না, বাদ বাকিগুলো আপনারা সবাই জানেন। তো যাই হোক, কন্ট্রাক্ট ম্যারেজ আসতে পারছে না, এতে করে
কার ভালো হলো? একটু কমেন্ট করে জানাবেন।